সাকা মুজাহিদের ফাঁসি কার্যকর এখন শুধুই সময়ের ব্যাপার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাণ ভিক্ষা চাওয়ার কোনো সুযোগ নেই মত আইন বিশেষজ্ঞদের। শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি। মালিতে বিলাসবহুল রেডিসন ব্লু হোটেলে বন্দুকধারীদের হামলায় ১৭০ জন জিম্মির মধ্যে নিহত অন্তত ২৭, ৮০ জনকে জীবিত উদ্ধার। আইএসের হুমকির পর কুয়ালালামপুরে ২০০০ সেনা মোতায়েন। ভবিষ্যতে আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়া হবে না জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সিদ্ধান্ত ইতিবাচক হলেও সিলিন্ডারের দাম সহনীয় রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এবং বিপিএল এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে জমকালো আয়োজন। দেশ বিদেশের শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ মিরপুর স্টেডিয়ামের দর্শকরা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর এখন শুধুই সময়ের ব্যাপার। তবে আইনি সুযোগ না থাকলে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়ে এখনও তাদের সিদ্ধান্ত জানা যায়নি। এদিকে রায় কার্যকরকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শুক্রবার সকাল থেকে কারাগারের প্রধান ফটক ও এর আশপাশে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এছাড়াও কারাগার সংলগ্ন সড়কগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে শুক্রবার দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের সঙ্গে আইনজীবীদের সঙ্গে দেখা করার কথা থাকলেও তাদের কেউ কারাগার এলাকায় যাননি। তবে দুপুরে দুজন জুনিয়র আইনজীবী সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করার অনুমতি চাইলে কারা কর্তৃপক্ষ সাড়া দেয়নি। পরে রাত ৯টার দিকে সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করার অনুমতি চাইতে কারাগারে যান তার দুই ছেলে ও আইনজীবীরা। তবে কারা কর্তৃপক্ষের সাথে দেখা করতে না পারায় তারা ফিরে যান। এর আগে বৃহস্পতিবার রাতে রিভিউ আবেদনের রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে তা পড়ে শোনানো হয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হলেই যে কোনো সময় সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করা হবে। শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ আদালতে যে রায় দিয়েছে এটা আমরা প্রক্রিয়া শেষ করে যেখানে যা রায় অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা প্রত্যেকটা স্টেপ আমরা আইন অনুযায়ী নিচ্ছি। আইনের ব্যত্যয় ঘটে আমরা কিছুই করছি না। আমাদের আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে। সর্বোপরি দেশের সর্বসাধারণ এই রায়কে ওয়েলকাম করেছে। এই রায় বাস্তবায়িত হোক, আমাদের সর্বসাধারণ এটা চায়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক। শুক্রবার বিকেলে সময় সংবাদকে তিনি কথা বলেন। এ সময় শাহদিন মালিক জানান, সংবিধানের যেসব ধারায় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারেন দণ্ডপ্রাপ্তরা, সেসব ধারা মানবতা বিরোধী অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের বা দণ্ড কমানোর যে প্রার্থনাটা, আমি মনে করি যে এটা ভিত্তিহীন। কারণ রাষ্ট্রপতিরই ক্ষমতাটা দেওয়া হয়েছে দুটা বিশেষ কারণে। এটা ভীষণ ভুল হয়ে গেলে, যেটা আইনিভাবে কোনো শুধরাবার সুযোগ নাই, অথবা মানবিক কারণে। এখন এই দুই যুদ্ধ অপরাধীর দণ্ডিত যুদ্ধ অপরাধীর ব্যাপারে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের আমি তো কোনো সুযোগ দিচ্ছি না। ক্ষমতা প্রয়োগের কথা বলে, এই দরখাস্তের কথা বলে আমার মনে হয় যেটা কালক্ষেপণ ছাড়া আর কিছুই না। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার বিকেল 4টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই সমাবেশ স্থলে সমবেত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া সমাবেশে অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক সহ বিভিন্ন ছাত্র শিক্ষক সংগঠন। সমাবেশে একাত্মতা প্রকাশ করেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরাও। এছাড়া সমাবেশ স্থলে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় শিশু কিশোরদের। এ সময় বক্তারা বলেন, বিচার কার্য শুরু হওয়ার পর যুদ্ধাপরাধীরা নিজেদের বাঁচাতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে শাসন ক্ষমতা উল্টে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও তা সফল হয়নি। এ সময় বিএনপির দেয়া বিবৃতির সমালোচনা করেন তারা। যেভাবে একজন যুদ্ধাপরাধীকে জাতীয়তাবাদী দল একজন মুক্তিযোদ্ধা হিসেবে আবির্ভূত করবার চেষ্টা করেছে, এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামের সাথে আদতে বিএনপির আর কোনো তারা পার্থক্য রাখেনি। তারা আজকে একই কাতারে এসে দাঁড়িয়েছে। পুরো জাতির যে প্রত্যাশা এই অপরাধীদের ফাঁসির মধ্য দিয়ে, তাদের সর্বোচ্চ দণ্ড কার্যকরের মধ্য দিয়ে যুদ্ধাপরাধী মুক্ত মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ করা, সেই প্রত্যাশা পূরণ হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে সরকার বিচলিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় যুদ্ধাপরাধীদের বিচার আইনের নিজস্ব গতিতে এগিয়ে যাবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যে দল বা গোষ্ঠীর সাথে তারা এতদিন যুক্ত ছিলেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিলেন, তাদের সেই প্রক্রিয়া কিন্তু থেমে নেই এবং তারা যে লবিস্ট নিয়োগ করেছেন বাইরে, আপনারা যারা দেখছেন এদের তারই ফলাফল। তবে সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার এতে মোটেই বিচলিত নয়, বাংলাদেশ বিচলিত নয়, কারণ বাংলাদেশের 16 কোটি মানুষ এই প্রশ্নে একমত আছে এবং কে কি বলল এটা দেখার সময় বাংলাদেশের নেই। এবং আমরা যেখানে মনে করেছি আমরা কড়া প্রতিবাদ পাঠিয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি। দেশে ফেরার পর তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার বিকেলে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান। দলের সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার লন্ডন থেকে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিপরীতে তার নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল। এ অবস্থায় তার নিরাপত্তা জোরদার করার তাগিদ দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে তাকে গ্রেফতারের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুরে ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। খালেদা জিয়া দেশে ফিরেই গ্রেপ্তার হবেন এমন কোনো চিন্তা ভাবনা সরকারের নেই। তিনি গ্রেপ্তার হওয়ার ভয়ে বিদেশে আছেন। এটা যদি তাই হয় তাহলে আমাদের তো কিছু বলার নেই। দেশের রাজনীতি তো বিদেশের মাটিতে বসে হয় না। তিনি দেশে এসে দেশের মাটিতে রাজনীতি করবেন, এটাই তো সবাই প্রত্যাশা করেন। আমরাও তাকে স্বাগত জানাই। দেশে আইনের শাসন নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিরোধী মত দমনে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 51তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল চেক আপ এবং ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি কথা বলেন। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন যদি থাকতো তাহলে আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে হাজারো মামলাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত। কিন্তু আজকে আমরা কি দেখছি, অপরাধ নির্ণয়টা মুখ্য নয়, অর্থাৎ প্রতিপক্ষ রাজনীতি বা প্রতিদ্বন্দ্বী রাজনীতি নেত্রী বা প্রতিষ্ঠানগুলিকে নির্মূল করার একটি অপসংস্কৃতি এবং একটি উল্লাসের মধ্য দিয়ে তারা আজকে দিন কাটাচ্ছেন। প্রবাসের সময় আরো থাকছে, অনুপ্রবেশের দায়ে কুমিল্লার বিবির বাজার সীমান্তে 4 বিদেশি নাগরিক আটক, পাওয়া গেছে ভারতের মেয়াদ উত্তীর্ণ ভিসা। এবারে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের খবর। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তৃতীয় আসরের। ঋতিক রোশন, কে, জ্যাকুলিন ফার্নান্দেজের মতো বিদেশি তারকাদের পাশাপাশি মঞ্চ মাতিয়েছেন মমতাজ, আয়ুব বাচ্চু, এলআরবি, সুমির চিরকুটের মতো ব্যান্ড দল। সাথে ছিল আতশবাজি আর লেজার শো প্রদর্শনীয়।
তবে সবকিছু ছাপিয়ে নানা অব্যবস্থাপনা আর ক্রিকেটীয় ছোঁয়াবিহীন এই অনুষ্ঠান জন্ম দিয়েছে নানা বিতর্কেরও। মনোমুগ্ধকর আতশবাজির ছটায় রাঙালো আকাশ। মিরপুরের রাতের আকাশে এ কোনো তারার লুকোচুরি খেলা নয়, আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তৃতীয় আসরের। এর আগেই বলিউড সুপারস্টার ঋতিক রোশনের জাদুকরী অঙ্গভঙ্গির সাথে হেলে দুলে নেচেছেন অনুষ্ঠানে আগত প্রায় 15,000 দর্শক। কিন্তু ঋতিকের এই 4-5 মিনিটের পারফরমেন্স কতটুকু তৃপ্ত করতে পেরেছে আগত দর্শকদের তা নিয়ে উঠেছে বিতর্ক। সেই সাথে ক্রিকেটের জন্য এই আয়োজনে শুধুমাত্র লেজার শো ছাড়া পুরো অনুষ্ঠানে আর কোথাও ক্রিকেটের কোনো ছাপ দেখা যায়নি। বিতর্ক সেখানেও রয়েছে। দেশি ও বিদেশি শিল্পীদের অংশগ্রহণে এবার যথেষ্ট সফল হয়েছে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান, এমনটাই দাবি করছেন আয়োজকরা। কিন্তু দর্শক এবং অতিথিদের নানান রকমের হয়রানি আর অব্যবস্থাপনা এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে কিছুটা হলেও বিতর্কিত করেছে, যার সুস্পষ্ট ছাপ এই মাঠের আনাচে কানাচে ছিল সর্বত্রই। এর আগে দিনের শুরুতে বাংলাদেশ ফাইন আর্টস একাডেমি বাফা শিল্পীদের নৃত্যের তালে তালে অনুষ্ঠানের শুরুতেই নেচে ওঠে মিরপুরের গ্যালারি, যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশের স্বনামধন্য মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। ছন্দময় গ্যালারি তখনও পুরোপুরি ভরে ওঠেনি। সন্ধ্যা নামার সাথে সাথে আলোর ছটায় যেন পরিপূর্ণ হতে থাকে মিরপুরের হোম অফ ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। এরপরই মঞ্চে আসেন বাংলাদেশের কিং অফ রকস্টার খ্যাত আয়ুব বাচ্চুর ব্যান্ড দল এলআরবি। কালজয়ী কিছু গান আর সুরের মূর্ছনায় দর্শকদের উৎসব তখন বাঁধনহারা। উৎসবের রংটাকে আরো বাড়িয়ে দিতে তখনও অপেক্ষা করছিল সুমির ব্যান্ড দল চিরকুট। তাদের একের পর এক পারফরমেন্স যেন সন্ধ্যা তারার আলোয় রাঙানো মিরপুরের আকাশটাকে রাঙিয়ে দিল আরো একবার। মাঠ মাতিয়ে গ্যালারিতেও তখন পৌঁছে গেছে উৎসবের ঢল। দর্শকদের সঙ্গীত পিপাসু মনে তৃষ্ণা মেটাতে তখনই মঞ্চে আবির্ভূত হলেন বাংলার ফোক সম্রাজ্ঞী মমতাজ। তার ঘুম ভাঙাইয়া গেলরে মরার কোকিলে পাংখার মতো জনপ্রিয় গানের তালে তালে উন্মাতাল হয়ে পড়লেন দর্শকরা। ক্রিকেট খেলাটা এর পরপরই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিপিএল এর তৃতীয় আসরের শুভ উদ্বোধন ঘোষণা করলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও শুভেচ্ছা বক্তব্য রাখলেন দর্শকদের উদ্দেশ্যে। মাঝে কিছুটা সময়ের জন্য মঞ্চে দেখা গেল বিপিএল এর 6 দলের 6 জন ক্রিকেটারকেও। আর এর ঠিক পরপরই মঞ্চ কাঁপাতে হাজির হলেন ভারতীয় শিল্পী কেকে। একের পর এক জনপ্রিয় গানে মুগ্ধ করলেন আগত দর্শকদের। আয়োজকদের মতে এতেই যেন পূর্ণতা পেল এবারের বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। চেকপোস্টে তল্লাশির সময় এবার পুলিশ পেটালো সিভিল পোশাকে থাকা মদ্যপ এক শিক্ষানবিশ এএসপি। এ সময় ওই ঘটনার ছবি নিতে গেলে মারধর করা হয় বেসরকারি একটি টেলিভিশনের এক রিপোর্টার ও চিত্র সাংবাদিককেও। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আহতরা। সাভার সার্কেলের ওই শিক্ষানবিশ এএসপির নাম মশিউর রহমান। এদিকে পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন অভিযুক্ত এএসপির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বৃহস্পতিবার রাতেই 2 যুদ্ধাপরাধীর রায় কার্যকর হবে কিনা এই নিয়ে গুঞ্জন ছিল দেশজুড়েই। আর এ কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছে জোরালো পুলিশি নজরদারি। রাত 12টার দিকে শাহবাগ মোড়ের পুলিশ চেকপোস্টে প্রেস স্টিকার যুক্ত মোটরসাইকেলের 2 আরোহীকে তল্লাশির জন্য থামতে বলে পুলিশ। সে দৃশ্য ধারণ করতে এগিয়ে যান এশিয়ান টেলিভিশনের ক্যামেরা পার্সন দিদার। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহী 2 জন দিদারকে কিল ঘুষি মারতে থাকেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আক্রমণের শিকার হন একই টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নূরে আলম। সে সময় দায়িত্বরত পুলিশ এগিয়ে এলে তাদের উপরও চড়াও হয় তারা। 2 জন মোটরসাইকেলে আসলে পুলিশ তাদেরকে থামায়। আমরাও ঠিক ওদের ছবি নিচ্ছিলাম। ওই সময় ওরা আমাদেরকে পরিচয় জানতে চায়। আমি আমার পরিচয় দেওয়ার পরে ইচ্ছেমতো গালিগালা শুরু করে এবং মোটরসাইকেল থেকে নেমে আমাকে এসে বেপরোয়াভাবে ঘুষি দিতে থাকে একের পর এক। পুলিশ আমাকে ফিরতে গেলে পুলিশের উপর আর আক্রমণ করে। পুলিশকে মারতেছে, আমাদেরকেও মারতেছে, পুলিশের থামাতে পারতেছে। এই ঘটনায় তাদের আটক করে পুলিশ। এদের একজন সাভার সার্কেলের শিক্ষানবিশ এএসপি মশিউর রহমান, অন্যজনের নাম খায়রুল বাশার। সে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাবেক ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছে। ক্যামেরাম্যানদের উপর চড়া হয়, ছবি নিচ্ছে কেন? তখন পুলিশও আগে আসে, পুলিশ আগে আসলে এক পর্যায়ে তারা পুলিশের উপরে চড়া হয়। তাদের মধ্যে হলো একজন বেশি মদ্যপ অবস্থায় ছিল, এরকমই হয়েছে। আর এএসপি হয়তো উনি একজন এএসপি, আমরা যাচাই করছি, দেখছি। এদিকে শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক জানান অভিযুক্ত এএসপির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এএসপি ঢাকাকে বলছি যে এই ব্যাপারে পূর্ণাঙ্গ অভিযোগ আসবে, আসার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে। এই ঘটনায় এশিয়ান টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে ইতালিয়ান নাগরিক পিয়েরো পারোলারির ওপর হামলার ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হলেও এখনও শহর জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।
এদিকে শুক্রবার সকালে পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শহরের মির্জাপুরে বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়দের চলাফেরা আগের চেয়ে অনেক কমে গেছে। পারলারির কর্মস্থল সেন্ট ভিনসেন্ট হাসপাতাল সহ মিশনারি এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জেলায় অবস্থানরত বিদেশি নাগরিকদের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকাল 8:45টার দিকে 65 বছর বয়সী পিয়েরে পারলারি সাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। খুব ভালো ছিল আর কি, মনে করেন যে আপনার গরিব লোক গেলে ওরা ইয়া করতো, হেল্প করতো, সাইকেল নিয়ে যাইতো আসতো, এসে এদিকে হাঁটা চলাও করতো। ওনাকে ওইখানে গুলি করা হয়েছে, এখন কে বা কারা গুলি করছে সেটাতে আমরা বলতে পারবো না। যাদেরকে আটক করেছিলাম তাদের মধ্যে থেকে আমরা একজনকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি এবং তার উনি রিমান্ডে আছেন। রিমান্ডের ফলাফল আমরা পরে জানাতে পারবো। পাশাপাশি আমাদের এখানে সেদিন থেকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, চেকপোস্ট আছে এবং যারা বিভিন্ন স্থাপনা যারা বিদেশি যারা আছেন তাদেরকে আমরা সব জায়গায় ফুল ডিপ্লয়মেন্ট করা আছে পুলিশের। পাশাপাশি তদন্তে আমরা বিভিন্ন দিক আমরা খতিয়ে দেখছি। কুমিল্লায় ভারত থেকে অনুপ্রবেশের দায়ে 4 বিদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোরে জেলার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, ভোরে বিবির বাজার বিওপির গোলাবাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এই বিদেশি নাগরিকদের আটক করা হয়েছে। এদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী। তারা আফ্রিকা মহাদেশের কঙ্গো, কিংডম অফ লেসোথো, গিনি ও ক্যামেরুনের নাগরিক। তাদের কাছে ভারতের মেয়াদোত্তীর্ণ ভিসা পাওয়া গেলেও বাংলাদেশে প্রবেশের কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি। পরে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের 3টি পৌরসভার পাড়া মহল্লায় সরব হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। এই নির্বাচনকে ঘিরে সভা সমাবেশ ও শুভেচ্ছা ব্যানার সহ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। আর নানা সমস্যায় জর্জরিত বিএনপি মাঠে না থাকলেও ঘরোয়াভাবে প্রস্তুতি নিচ্ছে দলটির স্থানীয় নেতারা। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে মাদারীপুরের 3টি পৌরসভায়। এই নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা সৌজন্য সাক্ষাৎ সহ রাস্তাঘাটে টানিয়েছেন শুভেচ্ছা ব্যানার, পোস্টার ও ফেস্টুন। আর মাঠে না থাকলেও ঘরোয়াভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। একই সঙ্গে পাড়া মহল্লার চায়ের দোকান হয়ে উঠেছে ভোটারদের আলোচনার কেন্দ্র। দলের স্বার্থে, তৃণমূলের সাথে দলীয় প্রতীকে নির্বাচন হয় না। আমার এটা মতামত। আমার পছন্দের প্রার্থী যদি মনোনয়ন না পায় তাহলে তার পরিবর্তে যে স্বতন্ত্র প্রার্থী তাকে ভোট দেব। দলের ভিতরে যদি কাউকে নমিনেশন দেয় তাকে আমি ভোট দেব যদি আমার পছন্দ হয়। এদিকে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হলে তৃণমূল নেতারা দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে মনে করেন জেলা আওয়ামী লীগের এ নেতা। জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা হবেন তারা দলের কাছে জবাবদিহিতা এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য রাজনৈতিক সহযোগিতা পাবেন। অন্যদিকে জেলা বিএনপির নেতারা বলছেন, দলীয় প্রতীকে নির্বাচন হলে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিরপেক্ষতা হারাবে। সরকার যে অবস্থায় আছে তাতে কিন্তু প্রশাসন ওই প্রার্থীর পক্ষে কিন্তু তারা কাজ করবে, যার ফলে সে জায়গায় নিরপেক্ষতা হারাবে। মাদারীপুর সদর পৌরসভায় 44,550 জন, কালকিনিতে 27,561 জন এবং শিবচর পৌরসভায় 14,500 ভোটার রয়েছেন। সময় সংবাদ, মাদারীপুর। চট্টগ্রামে আবুল কাশেম নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 8টার দিকে সীতাকুণ্ড উপজেলার ইয়াকুবনগর এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানায়, রাত 8টার দিকে সীতাকুণ্ড পৌরসভা এলাকা থেকে বাসায় ফিরছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। ইয়াকুবনগর এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার আব্বার কিছু কাজ ছিল, কাজগুলা করি মানে ঘরে আসতেছে, ঘরে আসার সময় এখন কারা করছে এই কাজ ওটা মানে এখন আমার মিটিং ছিল সীতাকুণ্ড, তো ছোটখাটো বৈঠকে ছিল, এখান থেকে বাড়িতে ফিরে যাচ্ছে, বাড়িতে যাই কথাবার্তা বলবো, এই সময় মানে রাস্তা দিয়ে সন্ধ্যার আসে
কোন সন্তানরা কোথেকে আইলো গ্রামের মধ্যে, কিন্তু এরকম কোনো সন্তান ছিল না। এটা কোথেকে নতুন উদয় হইলো এটা আল্লাহ জানে। দেশের বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ 2021 সালের আগেই উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ফার্মেসি বিভাগের সুবর্ণ জয়ন্তীতে তিনি এই আশা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি বন্ধ করেও কোনো ক্ষতি করতে পারেনি, বরং পণ্য ও বাজার বহুমুখী করতে সরকার এখন চিলি ও ব্রাজিলের সঙ্গে বাণিজ্য করতে যাচ্ছে। মধ্যমের দেশে পরিণত হয়েছে এবং আমরা আশা করি ইভেন 2021-এর আগেই আমরা উচ্চ মধ্যমা দেশে রূপান্তরিত হব। ইউনাইটেড স্টেটস আমাদের জিএসপি বন্ধ করেছে, আমাদের কোনো ক্ষতি করতে পারে না। পণ্যের বহুমুখীকরণ করা, বাজার বহুমুখীকরণ করা, আমাদের বিশ্বে এখন চিলি আমাদেরকে ডিউটি ফ্রি দিয়েছে। আমরা কিছু কিছু দেশের সাথে, যেমন ব্রাজিল, যেমন আর্জেন্টিনা, ওইসব দেশের সাথে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে যাচ্ছি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, ভবিষ্যতে আবাসিক খাতে পাইপলাইনে গ্যাসের সংযোগ দেবে না সরকার। তবে সিলিন্ডার গ্যাস ব্যবহারকে সাশ্রয় করতে এক্ষেত্রে ভর্তুকি দেবার চিন্তাভাবনা রয়েছে। সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন দেশের জ্বালানি বিশেষজ্ঞরা। তবে গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সহনীয় রাখার উপরও গুরুত্ব আরোপ করেছেন তারা। তাসিনা জাসির রিপোর্ট। পেট্রোবাংলা বলছে, প্রতিনিয়ত সরবরাহকৃত গ্যাসের 11% ব্যয় হচ্ছে আবাসিক খাতে। এর আগে 2010 সালের 13 জুলাই আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ বন্ধ করে দেয় সরকার। নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত না হওয়ায় এবং পুরনো গ্যাস ক্ষেত্রগুলোর মজুদ ফুরিয়ে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে 2013 সালের 7 মে আবারও আবাসিক খাতে গ্যাসের সংযোগ দেওয়া শুরু হয়। তবে গ্যাস খাতে দুর্নীতি ও বিশৃঙ্খলতার কারণে ভবিষ্যতে আবাসিক খাতে পাইপলাইনে গ্যাসের সংযোগ দেবার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। শুক্রবার এক অনুষ্ঠানে এমনটাই জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আবাসিক খাতে আর কোনো নতুন করে গ্যাসের কানেকশন, পাইপ গ্যাসের কানেকশন দিব না। সুতরাং আমরা এখানে এলপিজি কে ব্যবহার করব। আমরা যদি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি এবং সেটা যদি সাশ্রয়ী মূল্য আমরা দিতে নাও পারি, তাহলে এখানে আমরা সাবসিডি করব। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সরকার এলপি গ্যাস ব্যবহারকে উৎসাহিত করতে ভর্তুকি দিলেও দুই ধরনের গ্যাসের মূল্যের তফাৎ যেন কম হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এলপি গ্যাস চালু করা যায়, সেটা কিন্তু আমাদের সুদূর ভবিষ্যতের জন্য একটা ভালো পন্থা হিসাবে বিবেচনা করা যায়। দামের তফাৎটা কমাতে যদি না পারে সরকার, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। আরেকটা জিনিস যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, সেটা হচ্ছে চুরি। তার যে রাজস্ব আয়, চুরি হলে সে ওইটা পাচ্ছে না। এই যে সাশ্রয় করার যে উদ্দেশ্যটা, সেইটা সম্ভব হবে না। আবাসিক খাতে গ্যাসের উপর নির্ভরশীলতা কমাতে আধুনিক চুলা, সৌর বিদ্যুৎ ও বায়োগ্যাসকে জনপ্রিয় করতে সরকার কাজ করছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। উপযুক্ত পরিবেশ এবং সহায়তা দিলে সাধারণ মানুষ আয়কর দিতে আরো বেশি উৎসাহ প্রকাশ করে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার কর কমিশনারের কার্যালয়ে শীতকালীন করমেলা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের আরো বলেন, করদাতাদের ভোগান্তি নিরসন করে ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের করমেলার আয়োজন করা হবে। এতদিন আমরা শুনতাম যে মানুষ আয়কর দিতে চান না, কিন্তু এখন আমরা দেখছি উপযুক্ত পরিবেশ দিলে, ভালোভাবে সহায়তা করলে, যদি আয়কর বিভাগে সহকর্মীরা এগিয়ে আসেন, তাহলে সাধারণ মানুষ, আয়করদাতা, তারাও উপযুক্তভাবে সাড়া দেন। ভবিষ্যতে এইভাবে সারা বছরই কাজ চলবে এবং সবাই মিলে একদিনে রাজস্ব দেবেন। তো সেটা আমরা চিন্তা করছি যে কয়েক বছরের মধ্যে সেই ধরনের একটি পদক্ষেপ নেওয়া যায় কিনা। সীমাবদ্ধতা আমাদের নজরে আছে, এটা যেহেতু শুরু, ভবিষ্যতে এটাকে আমরা ব্যাপক আকারে করব। চীন ও ভারতের স্বাস্থ্যমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এ বৈঠকে উপস্থিত ছিলেন চীনের স্বাস্থ্যমন্ত্রী মিস্টার ওয়াং লিপেন এবং ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, রাজশাহী ও চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকায় আন্তর্জাতিক মানের একটি বার্ন ইনস্টিটিউট নির্মাণ সহ সেবা খাতে বিভিন্ন সহযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তারা। বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ মালেক উপস্থিত ছিলেন। রাজশাহী এবং চট্টগ্রামে দুইটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে। এই দুইটি মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজে এবং
ঢাকা একটি আন্তর্জাতিক মানের বার্ন ইনস্টিটিউট হতে যাচ্ছে। সেক্ষেত্রেও আমরা চীনের সহযোগিতা চেয়েছি। এ ব্যাপারে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। হাসপাতালগুলোতে বর্জ্য নিষ্কাশন ক্লিননেসের ব্যাপারে ভারতের একটা ভালো অভিজ্ঞতা আছে বা তাদের একটা ম্যানেজমেন্ট আছে। এই ব্যাপারে আমরা তার সহযোগিতা চেয়েছি। এবারে তারা আগ্রহ প্রকাশ করেছে যে এই ব্যাপারে তারা কাজ করবে। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় বাউল উৎসব 2015। শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। লালন রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা লালন দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাছাড়াও তারা লালন বিশ্ববিদ্যালয় ও লালনের নামে বিভিন্ন পুরস্কার চালু করার দাবি জানান। পরে বিভিন্ন স্থান থেকে আগত লালন সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন। দেশের বাইরের খবর। মালির রাজধানী বামাকোতে বিলাসবহুল রেডিসন ব্লু হোটেলে বিশেষ বাহিনীর রুদ্ধশ্বাস অভিযানের পর জিম্মির 27 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 80 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে জিম্মি হওয়া 170 জনের মধ্যে 63 জনের এখনও কোনো খবর পাওয়া যায়নি। এই অভিযানে 2 বন্দুকধারী নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে ঘটনার দায় স্বীকার করেছে ওই অঞ্চলের আল কায়েদার একটি শাখা। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টার দিকে মালির রাজধানী বামাকোর বিলাসবহুল হোটেল রেডিসন ব্লুতে বিদেশি পর্যটক সহ অন্তত 170 জনকে জিম্মি করে বন্দুকধারীরা। পরে খবর পেয়ে জাতিসংঘের শান্তিরক্ষী এবং মার্কিন ও ফরাসি বাহিনীর সহায়তায় মালির বিশেষ বাহিনী হোটেলটিতে কমান্ডো অভিযান চালায়। এ সময় বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক গোলাগুলি হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। স্থানীয় এক নিরাপত্তা কর্মীর বরাত দিয়ে বিবিসি জানায় অন্তত 10 জন বন্দুকধারী আল্লাহু আকবর ধ্বনি তুলে গুলি চালাতে চালাতে হোটেলে প্রবেশ করে। জিম্মি করে 140 জন অতিথি ও 30 জন হোটেল কর্মকর্তা ও কর্মচারীকে। অতিথিদের মধ্যে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নাগরিক ছিলেন বলে জানা গেছে। ঘটনার কয়েক ঘন্টা পর অভিযান শুরু করে যৌথ বাহিনী। কয়েক ঘন্টার কমান্ডো অভিযান শেষে হোটেলটির ভেতরে আর কেউ জিম্মি নেই বলে জানায় মালি কর্তৃপক্ষ। এই মুহূর্তে হোটেলের ভেতরে আর কেউ জিম্মি নেই। বিশেষ বাহিনীর সহায়তায় আমরা ভেতরে কমান্ডো অভিযান পরিচালনা করি এবং জিম্মি থাকা মানুষদের উদ্ধার করার চেষ্টা চালাই। হতাহতদের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হবে। বিশেষ বাহিনীর অভিযানের পর এই ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ওই অঞ্চলের আল কায়েদা শাখা। এদিকে জিম্মি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। অন্য কর্মকার, সময় সংবাদ। এদিকে মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যরা নিরাপদে আছেন বলে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে আইএসের আত্মঘাতী হামলার হুমকির পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্মেলন স্থল ও তার আশপাশে প্রায় 2000 সেনা মোতায়েন করা হয়েছে। সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং মালয়েশিয়ায় পৌঁছানোর পর আইএস এবং স্থানীয় জঙ্গি সংগঠন আবু সায়েফের পক্ষ থেকে হামলার হুমকি দেওয়া হয়। মালয়েশিয়া পুলিশের একটি ফাঁস হয়ে যাওয়ার রিপোর্টে হুঁশিয়ার করা হয়েছে যে কুয়ালালামপুরে আবু সায়েফ জঙ্গি গোষ্ঠীর অন্তত 10 জন আত্মঘাতী হামলাকারী সক্রিয় রয়েছে। আজ শুরু হওয়া 3 দিনব্যাপী আসিয়ান সম্মেলনে যোগ দিতে একে একে বিশ্ব নেতারা মালয়েশিয়া পৌঁছাতে শুরু করেছেন। এদিকে আত্মঘাতী হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছে ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। 6 মিনিটের ভিডিওর শিরোনামে প্যারিস বিফোর রোম। বৃহস্পতিবার প্রকাশিত এই ভিডিওতে বলা হয় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্টকে বোমা মেরে কাবাব বানানো হবে। এর আগে বুধবার আইএস এর পক্ষ থেকে আরেকটি ভিডিও প্রকাশ করা হয় যাতে নিউ ইয়র্ক শহরে হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আইএস এর এসব ভিডিও বার্তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে তারা। খেলার খবর, আবারও বিপিএল উদ্বোধন প্রসঙ্গ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিপিএল এর তৃতীয় আসরের উদ্বোধন হলেও টিকিট সংখ্যার অপ্রতুলতা সহ নানা অভিযোগ ছিল দর্শকদের কণ্ঠে। ভিআইপি টিকিট থাকলেও ঢুকতে দেওয়া হয়নি অনেকেই, ছিল এমন অভিযোগও। বিপিএল এর মতো আসরে ক্রিকেটীয় পরিবেশনা না থাকায় কিছুটা হতাশ দর্শকরা।
আগের 2 আসরের পাপমোচন হবে এবার, এমন নানা প্রতিশ্রুতির গল্প শুনিয়ে যে তৃতীয় আসর দরজায় কড়া নাড়ছে, তার উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট সংখ্যা নিয়ে দর্শকদের অনুযোগের শেষ ছিল না। প্রায় 25,000 ধারণ ক্ষমতা সম্পন্ন মিরপুর স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানে সাধারণ দর্শকদের কাছে বিক্রির জন্য ছাড়া হয় মাত্র 3 থেকে 4,000 টিকিট। আর নিয়মিত অতিথি কালোবাজারিদের কল্যাণে টিকিটের চড়া দাম তো ছিলই। এখানে যখনই স্টেডিয়ামে কোনো খেলা বা উদ্বোধনী এগুলো সবসময় টিকিট পাওয়াটা একটু টাফ হয়ে যায়। মাঝখানে একটু গেট খুলছিল, এতগুলো মানুষ হুড় হুড় করে টিকিট ছাড়াই ঢুকলো, অথচ আমরা টিকিট নিয়ে এসে দাঁড়ায় আছি। যদি গেট না খুলে তাও তো আমাদেরকে বলবে যে 10,000 টাকাতে টিকিট কেটে 1 ঘন্টা অপেক্ষা করলাম, তারপরে কয় 4 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, 1 ঘন্টা ধরে ঘুরাইতেছে। সন্ধ্যা 7টার দিকে হঠাৎই বন্ধ করে দেওয়া হয় স্টেডিয়ামের সবগুলো গেট। তবে এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী মুখে কুলু পেটে থাকলেও বিভিন্ন সূত্রে জানা গেল বিসিবির নির্দেশেই হয়েছে এমনটা। দিন শেষে অনুষ্ঠান উপভোগের তৃপ্তি ম্লান হলো দুটি প্রশ্নে। 1, অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া কতটুকু ছিল? 2, দেশের ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটীয় পরিবেশনা না থাকাটা কতটা যৌক্তিক? বাংলাদেশে এরকম পারফরমেন্স কেউ ছিল না, শুধু 2-1টা যারা ছিল তার সিঙ্গার ছিল। আমার কাছে মনে হচ্ছে যে সাধারণ দর্শকের সাথে প্রতারণা করা হয়েছে আজকের এই অনুষ্ঠান নিয়ে। ভিন দেশি অনেক বড় বড় স্টাররা এখানে আসছে, পারফর্ম করছে, এক কথা আমরা আনন্দ পেয়েছি। তবে জাতি হিসেবে আমাদের যে আলাদা একটা স্বতন্ত্রতা আছে সেটা ফুটে ওঠে নাই। বিপিএল যেহেতু ক্রিকেটীয় একটা প্রোগ্রাম, ক্রিকেটীয় কিছু পরিবেশনা যদি এখানে থাকতো তাহলে আমার মনে হয় জিনিসটা আর একটু ভালো রূপ ধারণ করত। উদ্বোধনী অনুষ্ঠান হলো একরকম, এবার মাঠে গড়াবার অপেক্ষা বিতর্কে জর্জরিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশের সঙ্গে ৭১-এর যুদ্ধ শিশুর শিক্ষা ও তার মেয়ে ক্যাটরিনার সম্পর্ক আর ভালোবাসার গল্প। বাংলাদেশে প্রথমবারের মতো এসেছেন কানাডার নাগরিক ক্যাটরিনা। দেখতে এসেছেন মায়ের দেশকে। তার মা শিখা 4 মাস বয়সে ছেড়েছেন এদেশ 1972 সালে ৭১-এর 14 জন যুদ্ধ শিশুর সাথে। তাই ক্যাটরিনার আশাটা আর 10 জন পর্যটকের মতো নয়, রয়েছে নারীর টান। মুক্তিযুদ্ধের 9 মাসে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের দোসররা বাঙালি নারীর ওপর যে নৃশংস নির্যাতন চালিয়েছিল সেই ইতিহাসই শিখা আর ক্যাটরিনা। 1971 বাঙালির অহংকার, আবার মানবতার বিরুদ্ধে সব ধরনের অপরাধও ঘটেছে বাঙালির উপর এই সময়ই। দীর্ঘ 9 মাস এদেশের নারীদের উপর চালানো হয়েছিল মানব সভ্যতার ইতিহাসের নিকৃষ্টতম নির্যাতন। অনেকেই জন্ম দিয়েছিলেন যুদ্ধ শিশু। যুদ্ধ শেষে সেই সময় সমাজ বাস্তবতায় এই শিশুদের গ্রহণ করা ছিল প্রায় অসম্ভব। এই শিশুদের জন্য সর্বপ্রথম এগিয়ে আসে কানাডার কাপাচিনো দম্পতি। তাদের ফ্যামিলিজ ফর চিলড্রেন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন 1972 সালের 19 জুলাই ৭১-এর 15 জন যুদ্ধ শিশুকে নিয়ে যায় কানাডা। শুধুমাত্র এই শিশুদের জন্য বাবা মায়ের আদর আর একটি নিশ্চিত আশ্রয়ের ব্যবস্থাই করে দেননি কাপাচিনো দম্পতি। নিজের সন্তানের পরিচয় বড় করেছেন যুদ্ধ শিশুদের প্রথম দলে যাওয়া শিখাকে। ৭১-এর নারীদের উপর নির্যাতনের ভয়াবহ সব বর্ণনা শুনে শিখার মেয়ে ক্যাটরিনার চোখের পানি যেন কোনোভাবেই বাদ মানছিল না। শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে এক আলাপচারিতায় যোগ দিয়েছিলেন ক্যাটরিনা ও বনি কাপুচিনো। আমি মায়ের কাছে কানাডায় বড় হয়েছি, তারপরেও সব সময় আমি জেনেছি আমি বাংলাদেশের একটি অংশ। মুক্তিযুদ্ধের ইতিহাস, এখানে ঘটে যাওয়া নৃশংসতা সম্পর্কে আমি যত জেনেছি ততই সম্পর্কটি জোরালো হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এটা প্রবাহিত হচ্ছে। আমি অন্ধকারে থেকে কোনো কিছু অস্বীকার করতে চাই না। আমি এই বিষয়ে আরো জানতে চাই, সক্রিয় থাকতে চাই। বনি কাপুচিনো জানালেন, যুদ্ধের পর শত্রুর অংশ হিসেবে মনে করা হয় যুদ্ধ শিশুদের। যে কোনো যুদ্ধই শত্রুর সম্পর্কে খারাপ অনুভূতি সৃষ্টি করে। কানাডিয়ান হিসেবে আমি তখন এই যুদ্ধ শিশুদের দত্তক হিসেবে নিতে আগ্রহী হয়েছিলাম। এদিকে আয়োজকরা জানালেন, মুক্তিযুদ্ধের প্রতি সত্যিকারের সম্মান জানাতে হলে ৭১-এর বীরাঙ্গনা আর যুদ্ধ শিশুদের সম্মান দেওয়া প্রয়োজন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টাকা মুজাহিদের ফাঁসি কার্যকর এখন শুধুই সময়ের ব্যাপার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাণ ভিক্ষা চাওয়ার কোনো সুযোগ নেই মত আইন বিশেষজ্ঞদের। শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি।
মালিতে বিলাসবহুল রেডিসন ব্লু হোটেলে বন্দুকধারীদের হামলায় 170 জন জিম্মির মধ্যে নিহত অন্তত 27। 80 জনকে জীবিত উদ্ধার। আইএসের হুমকির পর কুয়ালালামপুরে 2000 সেনা মোতায়েন। ভবিষ্যতে আবাসিক খাতে গ্যাস সংযোগ দেওয়া হবে না, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সিদ্ধান্ত ইতিবাচক হলেও সিলিন্ডারের দাম সহনীয় রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এবং বিপিএল এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে জমকালো আয়োজন। দেশ বিদেশের শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ মিরপুর স্টেডিয়ামের দর্শকরা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।